31 দফার কথা নানাভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করব, এবং এটা নিয়ে দেখছি আমরা সারা দেশে একটা ক্যাম্পেইন চলছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু 31 দফা নিয়ে বিএনপির পক্ষ থেকে নানা রকমভাবে তারা তাদের প্রচার প্রচারণা করছে। আমি যদি একটু আসি 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা, আমরা ফেসিস্ট রিজিমের যে অন্যায় অত্যাচার তার মধ্যে একটা অন্যতম ঘটনা হচ্ছে 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা। আমি যতটুকু জানি 161-এ জবানবন্দিতে তারেক রহমানের নাম ছিল না, যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু সেখানে বলেনি। ১/১১ সরকারের সময় কিন্তু, যেখানে ১/১১ সরকার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে জনাব তারেক রহমান সাহেবকে, সেখানেও কিন্তু তারেক রহমান সাহেবের নাম ছিল না, এবং পরবর্তী চার্জশিটেও কিন্তু তারেক রহমানের নাম ছিল না। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তৃতীয়বার বা কোনো এক সময় চতুর্থবার তারেক রহমান সাহেবের সহ অন্যদের নাম সেখানে দেওয়া হলো। এখানে যেটা আশ্চর্যের বিষয়, যেটা আমাদের কাছে তখনই আমাদের কাছে খটকা লেগেছিল, যে মুফতি হান্নান তিনি এই মামলার আসামি ছিলেন, তাকে যখন আদালতে নেওয়া হয় তার সঙ্গে অন্যান্য আসামি যারা ছিলেন তাদের সবাইকে তিনি হাতের নখ দেখিয়ে বলেছেন যে আমার হাতের নখ তুলে নেওয়া হয়েছে। তখন তার কাছ থেকে আরেকবার একটা 164 নেওয়া হয়। যতটুকু আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে 164 কিন্তু দুবার নেওয়ার কোনো রকম কোনো রীতি বাংলাদেশের ইতিহাসে বা 400 বছরের ইতিহাসে কোথাও এই সাবকন্টিনেন্টে নেই। কিন্তু এর মধ্যে হঠাৎ করে মুফতি হান্নানকে অন্য একটি মামলায় ফাঁসি দিয়ে দেওয়া হলো। তো 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, সেই হামলা নিয়ে এই অসত্য বয়ানের মাধ্যমে তারেক রহমান সহ অন্যদেরকে অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে আপনার বিশ্লেষণ। দেখুন, 21শে আগস্টের যে হত্যাযোগ্য বা হামলা অত্যন্ত নিন্দনীয়, এবং তৎকালীন সময়ে বিএনপি নেতৃত্বাধীন যে সরকার ছিল তারা কিন্তু চেষ্টা করেছেন প্রকৃত ঘটনা বের করার জন্য, যে কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন FBI-কে আমন্ত্রণ জানিয়েছিলেন, স্কটল্যান্ড ইয়ার্ডও এসেছিলেন, এবং তৎকালীন সময়ের বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ডকে এন্টারটেন করেননি, অর্থাৎ সুযোগ দেননি ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করার জন্য। এটা একটা প্রথম ছিল। আর গোড়ার দিকে যদি যাই, 21শে আগস্টের যে জনসভাটা হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে, আচ্ছা, সেই মুক্তাঙ্গনের জনসভা 21শে আগস্টের দিন বিকাল 4টায় হওয়ার কথা ছিল, অল অন এ সাডেন, এবং ডিএমপির অনুমোদনও ছিল ওই মুক্তাঙ্গনে, এবং পুলিশও ডিপ্লয়মেন্ট ছিল মুক্তাঙ্গনে। অল অন এ সাডেন আধা ঘন্টার নোটিসে নিয়ে গেল হলো তাদের অফিসের সামনে এবং একটা ট্রাকের উপরে। সো এইটাই একটা কোয়েশ্চেন জন্ম দেয় যে হঠাৎ করে ওখানে কেন। এবং আপনি নিশ্চয়ই তৎকালীন সময়ের পত্রপত্রিকা যদি পড়েন, ভারতের বিখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার একটা বিশ্লেষণ করেছিলেন, এবং কাদের সিদ্দিকী সাহেব সংসদে দাঁড়িয়ে কথা বলেছিলেন 21শে আগস্টের ওই হামলার সময় যে প্রকৃত ঘটনাটা কি, এবং তখন কিন্তু তাদের বয়ানে অনেক কিছু বের হয়ে আসছিল। কিন্তু ওই যে চোরে না শুনে ধর্মের কাহিনী, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন তখন প্রকৃত ঘটনাটাকে উদ্ঘাটন করার সুযোগ ছিল, তিনি সেটা না করে রাজনৈতিকভাবে 21শে আগস্টকে ব্যবহার করলেন, এবং কি করলেন, জনাব তারেক রহমান সাহেবকে 21শে আগস্টের মামলায় অন্তর্ভুক্ত করলেন। আপনি যথার্থই বলেছেন, তারেক রহমান সাহেবের নাম কখনোই ছিল না। ইভেন 111-এর সরকার ছিল বিএনপির জন্য তৎকালীন সময়ে সবচেয়ে হস্টাইল সরকার, সেই সময় থার্ড চার্জশিট দেওয়া হয়, সেই চার্জশিটে জনাব তারেক রহমান সাহেবের নাম ছিল না। 2009 সনে ক্ষমতায় আসার পরে সংসদে দাঁড়িয়ে হাসিনা প্রথম বললেন যে জনাব তারেক রহমান সাহেব এই মামলায় জড়িত, এবং তার সাথে সাথে জিক্সার মতে সমস্ত মন্ত্রীরা বলা শুরু করলো, যেই কথা সেই কাজ। 2011 সনে কোর্টে একটা অ্যাপ্লিকেশন করলেন নতুন তদন্তের জন্য, এবং তদন্ত কর্মকর্তাকে আব্দুল কাহার আকান, যিনি আওয়ামী লীগ থেকে নৌকা মার্কা নির্বাচন করেছিলেন, তাকে দেয়া হলো। তিনি 234 পৃষ্ঠা একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছেন। সেই 234 পৃষ্ঠা সাপ্লিমেন্টারি চার্জশিটের 43 নম্বর পৃষ্ঠায় 2.5 লাইন একটা বক্তব্য দিয়েছেন, যে তার ভাষায় মুফতি হান্নান হাওয়া অফিসে গেছেন, তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন, সেইখানে আরও 3-4 জন বিএনপি নেতা ছিলেন, যথাক্রমে টুকু সাহেব ছিলেন, কায়কোবাদ সাহেব ছিলেন, লুৎফুজ্জামান বাবর ছিলেন, এবং তারেক রহমান সাহেবকে সালাম দেওয়ার পরে তারেক রহমান সাহেব তার ভাষায় মুফতি হান্নানকে বলেছেন যে ওনাদের সাথে যোগাযোগ রাখবেন। এইটাই ছিল কথোপকথন, আর কিচ্ছু নেই। এই কথোপকথনের উপর ভিত্তি করে মুফতি হান্নানকে 167 দিন রিমান্ডে নেওয়া হলো, যা বললেন আপনি, নখ উঠি, তারপরে একটা 164 করা হলো, দ্বিতীয় 164 এইটাই, এবং এই 164-এর ভিত্তিতে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হলো। এবং সবচেয়ে ন্যাক্কারজনক এবং আইনের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত কাজ যেটা করলো, মামলা তো একতরফাভাবে হতে লাগলো,
যেহেতু মুফতি হান্নান এই মামলার প্রধান এবং একমাত্র সাক্ষী ইন রিগার্ডস টু মিস্টার রহমান, মুফতি হান্নান যদি কাঠগড়ায় দাঁড়ায় সত্য প্রকাশ করবে। কারণ জোরপূর্বক 164 নেয়ার পরে জেলখানায় গিয়ে উনি সাথে সাথে রিট্রাকশনের একটা অ্যাপ্লিকেশন দিলেন জেল কর্তৃপক্ষের মাধ্যমে, যে আমার জবানবন্দিটা টর্চারের মাধ্যমে আদায় করা হয়েছে, আমি সেটা প্রত্যাহার করতে চাই। আচ্ছা, দর্শকদের পরিষ্কার করি একটু। দ্যাট মিনস 164 যখন দ্বিতীয়বার নিল সেটা তিনি জেলখানে গিয়ে প্রত্যাহার করলেন। যেদিন গেলেন তার পরের দিনই তিনি প্রত্যাহার করলেন। আচ্ছা, প্রত্যাহার করলেন এই মর্মে লিখিতভাবে যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ জেল সুপারের মাধ্যমে তিনি নিবেদন করলেন কোর্টের কাছে, রেকর্ডে আছে তো, যে আমাকে জোরপূর্বক ভাবে জবানবন্দি নেওয়া হয়েছে, আমি স্বেচ্ছায় দেইনি। সে অ্যাপ্লিকেশনটাও পেন্ডিং থাকলো। আর সবচেয়ে বড় কথা আপনি যেটা বললেন, শেখ হাসিনা ওয়াজেদ, আব্দুল জলিল মরহুম, এরকম আওয়ামী লীগের 46 জন নেতাকর্মীর নেতৃত্বের, নট কর্মীর, তখন 161 নেওয়া হলো জরুরি অবস্থার সময়। সেই 161-এ শেখ হাসিনা কোনোদিনও জনাব তারেক রহমান সাহেবের নামটা বলেননি। যে কারণে আমি বললাম শেখ হাসিনা ওয়াজেদের সুযোগ ছিল প্রকৃত ঘটনাটা বের করার জন্য, কিন্তু চুরে না শুনে ধর্মের কাহিনী, তিনি এই 21শে আগস্টকে রাজনৈতিকভাবে ব্যবহার করলেন এবং জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করার জন্য, কলুষিত করার জন্য ওনার নামটা নিয়ে আসলেন। এবং যে কথাটা বলছিলাম, 164 রিট্রাকশন অ্যাপ্লিকেশন দিল, ওই ভয় একটা কাজ করছিল, যে কারণে মামলার রায় ঘোষণার আগে অন্য একটা মামলায় তড়িঘড়ি করে 2017 সনে মুফতি হান্নানকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে হত্যা করা হলো। কেন? কারণ মামলার যেহেতু প্রথম আসামি, প্রধান সাক্ষী মুফতি হান্নান, ওনাকে তো তখন কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কাঠগড়ায় দাঁড় করানো মানেই তিনি সত্যটা প্রকাশ করবেন। যেন সত্য প্রকাশ না করতে পারেন সেই জন্য মুফতি হান্নানকে ফাঁসিতে ঝুলানো হলো। এবং জনাব তারেক রহমান সাহেবকে অত্যন্ত ইল্লিগেলি, এটা শুধু ইল্লিগেল না, আমাদের এই পাক ভারত উপমহাদেশের 450 ইয়ার্সের আমাদের আইনি প্রক্রিয়ার মধ্যে নাই দ্বিতীয় একটা জবানবন্দি গ্রহণ করে সেই জবানবন্দির ভিত্তিতে কাউকে একতরফাভাবে সাজা দেওয়া। শুধু সাজাটা দিয়েছিলেন একটাই কারণ, জনাব তারেক রহমান সাহেব এদেশের মা মাটি মানুষের রাজনীতি করেন। জনাব তারেক রহমান সাহেব যুবকদের কথা বলেন, শ্রমিকের কথা বলেন, কৃষকের কথা বলেন, আমাদের কথা বলেন, দেশকে স্বয়ংসম্পূর্ণ করার কথা বলেন, তিনি সার্বভৌমত্বের কথা বলেন। যে আমার আরেকটু মনে পড়ছে যে যখন 164-এর কথা প্রসঙ্গ আনলেনি, যে এই সাবকন্টিনেন্টের ইতিহাসে 400-500 বছরের ইতিহাসের মধ্যে নেই যে দ্বিতীয়বার 164 নেওয়া হয়। এবং আপনি যেটি বললেন এটা এখন মানুষ কিন্তু জানতে পারছে, বুঝতে পারছে যে মুফতি হান্নানকে তড়িগড়ি করে অন্য একটি মামলা, আমার কাছে মনে আছে যে বোধহয় সিলেটে আনোয়ার বাংলাদেশ হাই কমিশনার তার উপরে বোমা হামলার একটা মামলায় তাকে তড়িগড়ি করে ফাঁসি দিয়ে দিল। যে ফাঁসির কারণটা ছিল, যদি মুফতি হান্নান বেঁচে থাকে তাহলে পুনরায় সে আদালতে দাঁড়িয়ে আবার বলে কিনা না তারেক রহমান সম্পর্কে আমার কোনো রকমভাবে কোনো অভিযোগ নেই। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, সেখানে কিন্তু দর্শকদের জানবার জন্য আপনার সাথে শেয়ার করছি, যেহেতু আজকে কোনো তর্ক নয়, বিতর্ক নয়, মানুষকে জানবার জন্য আমরা সহযোগিতা করছি। সেটি হচ্ছে যে মুফতি হান্নানকে বলা হয়েছিল সে আলমার্কাজুলের একটি অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে সে হাওয়া ভবনে গিয়েছেন, সেখানে তারেক সাহেবের সাথে দেখা হয়েছেন। পরবর্তীতে সেই গাড়ি কোথায় থেকে গিয়েছে, গাড়ির নম্বর, বিআরটিএতে কোথাও গিয়ে কিন্তু সেগুলির কোনো সাক্ষ্য প্রমাণ সেগুলি করা সম্ভব হয়নি। তো যা আমাদের জন্য খুবই দুঃখজনক ও লজ্জার। এবং সে কারণে যদি আমরা বলি যে এই 15 বছরের রিজিমে, 15-16 বছরের রিজিমে যে ফ্যাসিস্ট সরকারে বিশেষ করে তার যে একনায়কতন্ত্র করবার যিনি অপচেষ্টা করেছিলেন শেখ হাসিনা এবং তার পতিত সরকারের যারা জুলাই বিপ্লবে প্রচুর 1000 থেকে 1500 শিক্ষার্থী ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের যদি বিচার শুরু তো নিশ্চয়ই শুরু হয়ে যাবে, তাহলে যদি বিচার প্রক্রিয়ায় তাদের শাস্তি হয়, তাহলে আগামী নির্বাচনে এই যারা ডাট সাইটের নেতা যারা বলতো যে এরা তার বাপের দেশ, তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? দেখুন, তারা নির্বাচনে অংশগ্রহণ তো দূরের কথা, তারা তো এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতেই নেই, ভূখণ্ডই তো নেই। ভূখণ্ডে নেই কেন? কারণ নিজের চোর, নিজের ডাকাত সে তো জানে, যে কারণে তো তারা পালিয়ে বেড়াচ্ছে এবং দেশের সীমানার বাইরে তারা পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তো আগামী নির্বাচন দেখুন, যে নির্বাচনটা আসবে সেই নির্বাচনে অফকোর্স দেশের মানুষ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না। বাট একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার চেতনাবোধ থেকে আমার অভিপ্রায় থাকবে, যাদের বিরুদ্ধে, যাদেরকে এই রাষ্ট্রীয় ক্ষমতার থেকে সরানোর জন্য শত শত
যুবক ছাত্র প্রাণ দিয়েছেন, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন, তাদের রক্তের প্রতি সকলের একটা সম্মান এবং শ্রদ্ধাবোধের জায়গা আছে। এবং সেই সম্মান এবং শ্রদ্ধাবোধের জায়গা থেকে বাংলাদেশের মানুষ নতুন করে এই আওয়ামী লীগ নামক যে সংগঠনের কথা আপনারা ইঙ্গিত করছেন বা কেউ কেউ ইঙ্গিত করছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্ভব না।